ইতিমধ্যে আমরা বুঝে গিয়েছি যে ঘর্ষণ হলো একটি অত্যন্ত উন্নত উপায়, যার মাধ্যমে তুমি কোনো পদার্থের মধ্যে অতিরিক্ত আধান তুমি দিতে পারো। এবং আমরা এটি দেখেছি, এর উদাহরণ যেমন প্লাস্টিক বা কাঁচকে যখন আমরা পশম এবং রেশম দিয়ে ঘষেছিলাম, তখন বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু অতিরিক্ত আধান তৈরি হয়েছিল। সেটি হতে পারে ধনাত্মক, হতে পারে ঋণাত্মক। এখন আমি যদি উদাহরণ হিসেবে আবার প্লাস্টিককে নিই, তো প্লাস্টিককে যখন আমি পশম দিয়ে ঘষেছিলাম, তো প্লাস্টিকে আমাদের ঋণাত্মক আধান, অতিরিক্ত ঋণাত্মক আধান তৈরি হয়েছিল এবং একই সাথে পশমটিতে ধনাত্মক আধান তৈরি হয়েছিল। এবং এই আধান আসার পিছনে কারণ কি? অতিরিক্ত আধান কারণ হচ্ছে যে পরমাণু জগতে ইলেকট্রনের স্থানান্তর। আমরা যখন পশমকে এই প্লাস্টিকের টুকরো দিয়ে ঘষেছিলাম, তখন কী হয়েছিল না, পরমাণু জগতে পশমের প্রত্যেকটি পরমাণুর বাইরের কক্ষপথে যে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রন প্লাস্টিকের প্রতিটি পরমাণুর বাইরের কক্ষপথে এসে বসেছিল। অর্থাৎ পশম সে ইলেকট্রন হারিয়েছে প্রতিটি পরমাণুতে এবং একই সাথে তার প্রতিটি পরমাণুতে একটি করে অতিরিক্ত ইলেকট্রন পেয়েছে। তো এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকে ঋণাত্মক আধান তৈরি হয়েছে অতিরিক্ত, এবং একই সাথে পশমে ধনাত্মক আধান, অর্থাৎ ইলেকট্রন হারিয়েছে, তো সেই কারণে ধনাত্মক আধান পেয়েছে। এখন প্রশ্ন হলো যে এই যে অতিরিক্ত আধান তৈরি হয়েছে এই প্লাস্টিকের ক্ষেত্রে ধরো, তো এই আধানগুলি তারা কি চলাচল করছে এক জায়গা থেকে অন্য জায়গায়, না তারা এক জায়গায় স্থির রয়েছে? এটি হচ্ছে আমার প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর দেব এই ভিডিওটিতে। এবং সেটি দেওয়ার আগে প্রথমে আমরা একটি সাধারণ পদার্থে আসি, এবং পদার্থটিকে আমি এখনও পর্যন্ত বিরক্ত করিনি মানে আমি তাকে কোনো কিছু দিয়ে এখনও ঘষিনি। তো যদি না ঘষি স্বাভাবিক অবস্থায় তার মধ্যে কোনো আদান থাকার কথা না, সে সামগ্রিকভাবে আদানবিহীন। এটি যে কোনো এখন পদার্থ হতে পারে, প্লাস্টিক ভুলে যাও। এখন আমি এর পরমাণু জগতে যাব। পরমাণু জগৎকে দেখার জন্য আমি আগেও বলেছি, ধরো আমাদের কাছে একটি অত্যন্ত শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র রয়েছে, এবং যার সাহায্যে আমরা এর পরমাণু জগৎকে দেখতে পাই। এবং সেটি যদি করা হয় তাহলে দেখো আমাদের কাছে একটি এই রকম ছবি ফুটে ওঠে। এখানে বোঝার সুবিধার্থের জন্য মাত্র 8টি আমি পরমাণুকে দেখিয়েছি হিসাব মতো। এখানে মানে যদি বাস্তবে দেখো এই ছোট পদার্থটি টুকরোটির মধ্যে কোটি 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 পরমাণু রয়েছে। আমি তো কোটি কোটি পরমাণু এখানে আঁকতে পারি না। আমি বোঝার সুবিধার্থের জন্য শুধুমাত্র 8টি পরমাণু দিয়ে তোমাকে ব্যাপারটি বোঝাচ্ছি। এবং এই প্রত্যেকটি পরমাণু দেখো একে অপরের সাথে সমান। তো একটি পরমাণুর ওপর আমরা আমাদের মনোযোগ দেব। এখানে ধনাত্মক আধান দিয়েছি নিউক্লিয়াসে, তার মানে কি এখানে প্রোটনের উপস্থিতি রয়েছে। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে দেখো প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং তৃতীয় বা শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে। তো সামগ্রিকভাবে এখানে দেখো 11টি ইলেকট্রন রয়েছে, এবং একই সাথে নিউক্লিয়াসে 11টি প্রোটন রয়েছে এবং নিউট্রন আছে, আমি সেগুলো আঁকিনি। তো সামগ্রিকভাবে 11টি প্রোটন এবং 11টি ইলেকট্রন রয়েছে প্রত্যেকটি পরমাণুতে। তো পরমাণু সামগ্রিকভাবে আধানবিহীন। এই পরমাণুটি আধানবিহীন, এই পরমাণুটি আধানবিহীন, সমস্ত পরমাণু আধানবিহীন। তো সেই কারণে স্বাভাবিক অবস্থায় তুমি যদি এইটিকে কোনো কিছু না দিয়ে ঘষো, তাহলে তুমি দেখতে পাবে এর আধান 0। এখন এই একটি পরমাণুতে যদি ভালো করে দেখা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নিউক্লিয়াসকে ঘিরে প্রথম কক্ষে যে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষের যে 8টি ইলেকট্রন, মানে টোটাল 10টি ইলেকট্রন এত পরিমাণে ঘিরে ধরেছে নিউক্লিয়াসটিকে, যে নিউক্লিয়াসের প্রভাব সেটিকে অত্যন্ত দুর্বল করে দিয়েছে বাইরের কক্ষপথে। অন্যভাবে বলি, যে বাইরের কক্ষপথে অবস্থিত যে ইলেকট্রনটি, যে হলুদ রঙের যে ইলেকট্রনটি রয়েছে, এই ইলেকট্রনটি অত্যন্ত দুর্বলভাবে সে কিন্তু নিউক্লিয়াস দ্বারা মানে আকর্ষণ অনুভব করে, অত্যন্ত দুর্বল প্রত্যেকটি পরমাণুর ক্ষেত্রে। এখানে হলুদ রঙের যে বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলিকে দেখিয়েছি, সেই ইলেকট্রনগুলি অত্যন্ত আলগাভাবে মানে তাদের নিজের নিউক্লিয়াসের সাথে কিন্তু আবদ্ধ, অত্যন্ত দুর্বলভাবে। তো এটি যদি হয়, তাহলে এই ইলেকট্রনটি সে কিন্তু আর এই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকবে না। সে কিন্তু এখন বাইরে বেরিয়ে সমস্ত পদার্থ জুড়ে এদিক ওদিক এলোমেলোভাবে সে কিন্তু চলাফেরা করবে। একইভাবে এই পরমাণুটি
ইলেকট্রনের ক্ষেত্রে একই ব্যাপার হবে বাইরের ইলেকট্রনটির ক্ষেত্রে, এবং এখানে 8টি ইলেকট্রন যেহেতু রয়েছে সেই 8টি ইলেকট্রন কিন্তু এলোমেলোভাবে এদিক ওদিক চলাফেরা করবে, এবং এই ইলেকট্রনগুলিকে বলা হয় মুক্ত ইলেকট্রন। কারণ তারা যাযাবরের মতো তারা কিন্তু জীবনযাপন করছে, অর্থাৎ তাদের নিজস্ব কোনো বাসস্থান নেই। এবং যে সমস্ত পদার্থের মধ্যে এই ধরনের মুক্ত ইলেকট্রনকে পাওয়া যায় তাদেরকে বলা হয়, সেই সমস্ত পদার্থকে বলা হয় পরিবাহী। তাহলে পরিবাহী কি? পরিবাহী হচ্ছে যে সমস্ত পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে, এবং মুক্ত ইলেকট্রন দেখবে সাধারণত আসে পরমাণুর বাইরে স্তরে অবস্থিত, মানে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনগুলি থেকে। সেই ইলেকট্রনগুলি যাযাবরের মতো জীবনযাপন করে, তারা সমস্ত পদার্থ জুড়ে তারা কিন্তু ঘোরাফেরা করে এলোমেলোভাবে, এবং এই ধরনের পদার্থকে বলা হয় পরিবাহী। পরিবাহীর উদাহরণ অনেক রয়েছে, যেমন তামা রয়েছে, রূপো রয়েছে, সোনা রয়েছে, লোহা রয়েছে, আরও অন্যান্য পরিবাহীর উদাহরণ রয়েছে। কিন্তু দেখো সামগ্রিকভাবে পরিবাহীটি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আধানবিহীন, কারণ তাকে আমি কোনো কিছু দিয়ে ঘষিনি। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে এই যে ইলেকট্রনটি, বাইরের যে ইলেকট্রনটি সে ঘুরতে 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 ধরো এইখানে চলে এলো, সেই মুহূর্তে এই পরমাণুটি ধনাত্মক আধান পেয়ে যাবে, কারণ সে একটি ইলেকট্রন হারিয়েছে, এবং একই সাথে ঋণাত্মক আধান পেয়ে যাবে এখানে এই পরমাণুটি। আবার ধরো এই ইলেকট্রনটি ধরো এইখানে চলে এলো, তো তুমি হয়তো মনে করছো যে এখানে ধনাত্মক আধান তৈরি হচ্ছে, এখানে ঋণাত্মক আধান তৈরি হচ্ছে। এটি যদি হয়, এটি যদি ধরে নাও, তাহলে তো আমরা দেখতে পাবো যে এই একটি পদার্থের মধ্যে স্বাভাবিক অবস্থায় এখানে ধনাত্মক, এখানে ঋণাত্মক, এখানে ধনাত্মক, এখানে ঋণাত্মক, এখানে ঋণাত্মক, এখানে ধনাত্মক, এই রকম আধানের বন্টন আমরা দেখতে পেতাম, কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় সেটি কিন্তু পাই না। এর পিছনে কারণ কি? এর কারণ হচ্ছে যে তোমার মনে হচ্ছে যে এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, কিন্তু এই পরিবাহীতে কোটি 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 পরমাণু রয়েছে, এবং কোটি কোটি মুক্ত ইলেকট্রনও রয়েছে। তাহলে যেই মুহূর্তে এই পরমাণুটিতে একটি মুক্ত ইলেকট্রন ছেড়ে এইখানে বেরিয়ে গেল, ওই একই সময়ে দেখবে আরও একটি ইলেকট্রন এই পরমাণুতে প্রবেশ করে গেছে, কারণ কোটি 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 ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন রয়েছে, এবং মুক্ত ইলেকট্রনগুলি এদিক ওদিক চলাফেরা করছে। তো এখান থেকে কোনো মুহূর্তে একটি ইলেকট্রন বাইরে বেরিয়ে পড়লে আরেকটি ইলেকট্রন কিন্তু ভেতরে ঢুকে পড়বে, ভেতরে মানে এই বাইরের কক্ষে চলে আসবে। সেটি কিন্তু যে কোনো পরমাণুর ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এই কারণে প্রত্যেকটি পরমাণু স্বাভাবিক অবস্থায় সে কিন্তু কোনো ইলেকট্রন হারাচ্ছে না। প্রত্যেক মুহূর্তে হিসেব মতো তার কাছে 11টি ইলেকট্রনই রয়েছে, যতগুলি ইলেকট্রন বেরোচ্ছে ততগুলি ইলেকট্রন ঢুকছে। তাহলে বুঝতে পারলে যে এখানে কেন স্বাভাবিক অবস্থায় এটি কেন আধানবিহীন হয়। অপরদিকে আরও একটি নতুন প্রকারের পদার্থ আমরা বাস্তবে দেখতে পাই, সেটি হচ্ছে, আমি এখন বিশ্লেষণ করব তার ব্যাপারে। সেটি হচ্ছে, এখন দেখো এখানে আমি একটি অন্যরকম পদার্থের পরমাণু জগৎকে দেখিয়েছি, এবং উদাহরণ হিসেবে আমি এখন 8টি পরমাণুকে দেখিয়েছি, এবং এখানে কোটি কোটি পরমাণু রয়েছে সেটি তুমি ধরে নাও। এবং এখন যেটি পার্থক্য এই পরিবাহী সাপেক্ষে এই পদার্থটির যে পার্থক্য, প্রথমে আমি আলাদা করি এই দুটি ছবিকে, আরেকটি ইলেকট্রন বসিয়ে বাইরের কক্ষপথে। এখন পার্থক্য কোথায় এই পরিবাহীর সাথে এই পদার্থটির? পার্থক্য হচ্ছে যে এখানে পরমাণু যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের থেকে এই নিউক্লিয়াসগুলি এখন কিন্তু অত্যন্ত শক্তিশালী, এবং শক্তিশালী হওয়ার জন্য প্রত্যেকটি পরমাণুটির নিউক্লিয়াসের যে প্রভাব এখন কিন্তু বাইরের কক্ষপথ জুড়েও রয়েছে। অর্থাৎ এই ভেতরের দুইটি কক্ষের যে 10টি ইলেকট্রন রয়েছে, সেই 10টি ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসকে এখন কিন্তু আর আটকাতে পারছে না, তার নিউক্লিয়াসের প্রভাব কিন্তু এখন বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, এবং বাইরের কক্ষপথেও কিন্তু তীব্র প্রভাব রয়েছে। অ্যান্ড এই জন্যই বাইরের দুটি ইলেকট্রন তারা কিন্তু এখন দৃঢ়ভাবে
এই নিউক্লিয়াসের সাথে কিন্তু আবদ্ধ, অর্থাৎ এই দুটি ইলেকট্রন তাদের সারা জীবন সে কিন্তু এই বাইরের কক্ষপথ ধরেই ঘুরবে, ভেতরেরগুলো তো ঘুরছেই। তো এখন দেখতে পাচ্ছ যে এই পদার্থর ক্ষেত্রে যেখানে নিউক্লিয়াসের শক্তি অত্যন্ত তীব্র, সেই ক্ষেত্রে কিন্তু তুমি আর মুক্ত ইলেকট্রন কিন্তু দেখতে পাচ্ছ না। অর্থাৎ এই দুটি ইলেকট্রন এখন কিন্তু তারা এই নিউক্লিয়াসের মধ্যেই আবদ্ধ, এই দুটি ইলেকট্রন এই নিউক্লিয়াসটির মধ্যেই আবদ্ধ বা এইখানেও আবদ্ধ। তো এই দুটি ইলেকট্রন তারা কিন্তু এখন ঘোরাফেরা করতে পারছে না, বা এই দুটি ইলেকট্রন তারা কিন্তু এলোমেলোভাবে ঘোরাফেরা করতে পারছে না সমগ্র পদার্থ জুড়ে। তো এই ধরনের পদার্থ যেখানে পরমাণু জগতে মুক্ত ইলেকট্রনের বড় অভাব, সেই সমস্ত পদার্থকে বলা হয় কুপরিবাহী বা অন্তরক। তাহলে পরিবাহী এবং অন্তরকের মধ্যে সবথেকে বড় পার্থক্য হলো যে পরিবাহীর মধ্যে অসংখ্য মানে কোটি কোটি তোমার মুক্ত ইলেকট্রন রয়েছে, অন্তরকের ক্ষেত্রে তুমি কিন্তু মুক্ত ইলেকট্রন পাবে না। এখন এই পরিবাহী এবং অন্তরকের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা আরও তীব্র হয় যদি আমরা এই পরিবাহী এবং অন্তরকের ওপর অতিরিক্ত আধান ঢোকাতে চাই ঘর্ষণের মাধ্যমে। আমি আবারও বলি, ঘর্ষণ একটি অত্যন্ত উন্নত প্রক্রিয়া যার মাধ্যমে পদার্থের মধ্যে অতিরিক্ত আধান তৈরি করা যায়। ধরো উদাহরণ হিসাবে আমাদের কাছে অতিরিক্ত কয়েকটি ইলেকট্রন রয়েছে, 1 2 3 4 5 6 7, কটা আছে, 1 2 3 4 5 6, এই 7টি ইলেকট্রন রয়েছে। ধরো এই 7টি ইলেকট্রন আমি ঘর্ষণের মাধ্যমে অন্য কোনো পদার্থ থেকে এই পরিবাহী পদার্থের মধ্যে ঢোকাবার চেষ্টা করব। হিসাব মতো এই যে ইলেকট্রনটি দেখতে পাচ্ছ, সে যখন এই পরমাণুর ভেতর ঢুকবে, সে যদি এই প্রথম নিউক্লিয়াসকে মানে প্রথম পরমাণুটিতে আসে, সে স্বাভাবিকভাবেই এই বাইরের কক্ষপথে সে এসে বসবে। তার কারণ ভেতরের যে কক্ষপথ দুটি আছে সেইগুলিতে তার কোনো জায়গা নেই, তারা সম্পূর্ণ ভর্তি। তো যখন সে বসার চেষ্টা করবে, সে এই বাইরের কক্ষপথেই বসবে। বা এই যে ইলেকট্রনটি রয়েছে, সে ধরো এইখানে এসে বসছে, বা এই ইলেকট্রনটি ধরো এইখানে এসে বসছে। তো এইভাবে 7টি ইলেকট্রনই কোনো না কোনো পরমাণুর বাইরের কক্ষপথে গিয়ে কিন্তু বসবে, কারণ ভেতরের কক্ষপথে তাদের কোনো জায়গা নেই। এখন আমরা ইতিমধ্যে জানি যে এই কক্ষপথে অবস্থিত ইলেকট্রনটি, যেটি আগে এই যে হলুদ ইলেকট্রনটি রয়েছে, সেই ইলেকট্রনটি কিন্তু মুক্ত ইলেকট্রন, সে কিন্তু এর মধ্যে আবদ্ধ নয়, সে কিন্তু গোটা পরিবাহী জুড়ে কিন্তু চলাফেরা করছে। সুতরাং এই যে অতিরিক্ত যে ইলেকট্রনটি এলো, সেই ইলেকট্রনটিও সেও কিন্তু এখন এই ইলেকট্রনের মতো আচরণ করবে, কারণ তার ওপর নিউক্লিয়াসের প্রভাব অত্যন্ত দুর্বল। তো এও এখন কিন্তু এই অতিরিক্ত ইলেকট্রন এখন কিন্তু এই মুক্ত ইলেকট্রনের মতো আচরণ করবে। অর্থাৎ এই সমস্ত এই উদাহরণ হিসেবে আমি এখানে 7টি ইলেকট্রনকে ঢোকাবার চেষ্টা করছি। তো এই 7টি ইলেকট্রন যখন এই পরিবাহীর মধ্যে ঢুকবে, তখন কিন্তু তারা ওই মুক্ত ইলেকট্রনের মতো কিন্তু চলাফেরা করবে গোটা পরিবাহী জুড়ে। এবং পরিবাহীর এটি একটি অত্যন্ত ভালো একটি ধর্ম, মানে যে যখন তুমি অতিরিক্ত ইলেকট্রন এর মধ্যে দেবে পরিবাহীটি কোনো একটি জায়গাতে, সেই অতিরিক্ত আধান সেটি কিন্তু পরিবাহী সমগ্র অঞ্চল জুড়ে সে কিন্তু সুষমভাবে ছড়িয়ে পড়বে। অপরদিকে আমি যদি একই কাজটি অন্তরকের ক্ষেত্রে করি, তাহলে কি হয় দেখি। অন্তরকের ক্ষেত্রে দেখো, আমি উদাহরণ হিসেবে 7টি ইলেকট্রনকে ঢোকাবার চেষ্টা করছি অন্তরকের মধ্যে ঘর্ষণ দ্বারা অন্য কোনো পদার্থ দিয়ে। ধরো এই ইলেকট্রনটি যখন এই অন্তরকের ভেতর ঢুকবে, তখন সে অবশ্যই বাইরের কক্ষপথে এসে বসবে, কারণ আবারও এখানে ভেতরে কোনো রকম কক্ষপথে সে প্রবেশ করতে পারবে না, কারণ কোনো রকম জায়গা নেই। এবং এই ইলেকট্রনটি এইখানে এসে বসলো, ধরো এই ইলেকট্রনটি ধরো এইখানে এসে বসলো, এবং এই ইলেকট্রনটি ধরো এখানে এসে বসলো। এখন আমরা জানি যে এই দুটি ইলেকট্রন, যেই দুটি ইলেকট্রন বাইরের কক্ষপথে রয়েছে, তারা কিন্তু যাযাবর ইলেকট্রন নয় বা মুক্ত ইলেকট্রন নয়, তারা কিন্তু এই নিউক্লিয়াসটির চারিদিকেই কিন্তু সারা জীবন সে ঘুরছে। সুতরাং অতিরিক্ত যে ইলেকট্রনটি এখানে এসে বসলো, সেই ইলেকট্রনটিও কিন্তু তাকে সারা জীবন এই নিউক্লিয়াসের মধ্যেই, মানে নিউক্লিয়াসকে ঘিরেই কিন্তু ঘুরতে হবে।
এই নিউক্লিয়াসটিও তাই, বা এখানে 7টি ইলেকট্রন যদি এক একটি নিউক্লিয়াসে গিয়ে বসে বাইরের কক্ষপথে, তারা কিন্তু সারা জীবন ধরে সেই কক্ষপথ ধরেই তারা কিন্তু ঘুরবে, বাইরের কক্ষপথ ধরে। এটি হচ্ছে অন্তরক এবং পরিবাহীর মধ্যে আরও একটি পার্থক্য আমরা, গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা দেখলাম যখন অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করানোর আমরা চেষ্টা করি, এবং পরিবাহী এবং অন্তরকের ক্ষেত্রে দুটি ভিন্ন আচরণ আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আরও একটি ব্যাপারে যাব, সেটি পরিবাহী এবং অন্তরকের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যের যে মান, সেই পার্থক্যের মানটাকে আরও তীব্রতা দেবে। সেটি কিভাবে? ধরো আমি এবার এই যে পরিবাহী দেখতে পাচ্ছ, এই পরিবাহীটিকে আমি আরও একটি পরিবাহী দিয়ে পৃথিবীর সাথে যোগ করে দিলাম। এটি হচ্ছে পৃথিবী ধরো, এবং এটি হচ্ছে পরিবাহী। এবং পৃথিবীকে ধরা হয়, যদি পৃথিবীকে আমি কিছু অতিরিক্ত ইলেকট্রন দিই বা পৃথিবী থেকে অতিরিক্ত কিছু ইলেকট্রন তুলে আনি, পৃথিবীর আধানের কোনো রকম পরিবর্তন হয় না, পৃথিবীর আধানকে আমরা 0 ধরি। এবং একই ক্ষেত্রে অন্তরকের ক্ষেত্রেও আমরা কিন্তু একটি পরিবাহী দিয়ে আমরা পৃথিবীর সাথে যোগ করে দিলাম। দুই ক্ষেত্রে কিন্তু পরিবাহী, এটিও পরিবাহী এবং এটিও পরিবাহী, কিন্তু এইটি হচ্ছে পুরোটি পরিবাহী এবং এই পুরোটি হচ্ছে অন্তরক। এখন ধরো এখানে তো আমি উদাহরণ হিসেবে 8টি পরমাণু নিয়েছি, কিন্তু এখানে কোটি কোটি পরমাণু রয়েছে। এবং এই যে ইলেকট্রনগুলি আমি এখানে যখন ঢুকিয়েছিলাম ঘর্ষণের মাধ্যমে, তো এই 7টি ইলেকট্রন তারা কিন্তু পুরো পরিবাহী জুড়ে চলাফেরা করছে। এবং অবশ্যই এখানে একটি ইলেকট্রন এসে পড়তে পারে এই জায়গাতে, যেখানে এই পরিবাহীর সাথে এই বড় পরিবাহীটির সংযোগ রয়েছে, এবং সেই পরিবাহীটি দেখতে পাচ্ছে যে একটি পথ দেখতে পাচ্ছে পৃথিবীতে যাওয়ার। সুতরাং সেই পথ ধরে সে কিন্তু পৃথিবীতে চলে আসবে। এবং মজার ব্যাপার হলো, শুধুমাত্র যে এই ইলেকট্রনটি রয়েছে সেই ইলেকট্রনটি বাইরে আসবে না, তুমি যে অতিরিক্ত ইলেকট্রনগুলি দিয়েছিলে, যতগুলি অতিরিক্ত ইলেকট্রন দিয়েছিলে, সেই 7টি অতিরিক্ত ইলেকট্রন তারা কিন্তু মানে নিমেষে এই পথ ধরে, পরিবাহী পথ ধরে কিন্তু পৃথিবীতে চলে যাবে। এটি হচ্ছে মানে পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন বা অতিরিক্ত ইলেকট্রনের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে আগে থেকে আমাদের যে মুক্ত ইলেকট্রনগুলি রয়েছে সেই ইলেকট্রনগুলির কী হবে? সেই ইলেকট্রনগুলি কিন্তু এই পরিবাহী দিয়ে পৃথিবীতে আসবে না, কারণ সেই ইলেকট্রনগুলি যদি এই অতিরিক্ত ইলেকট্রনের সাথে বাইরে বেরিয়ে পড়ে, তাহলে দেখো প্রত্যেকটি পরমাণু একটি করে ধনাত্মক আধান পেয়ে যাবে, এবং সেটি কিন্তু বাস্তবে সম্ভব নয়। শুধুমাত্র পরিবাহী একটা যোগ করে দিচ্ছ আর তুমি ধনাত্মক আধান পেয়ে যাচ্ছ এই পদার্থটিতে, সেটি কিন্তু বাস্তবসম্মত নয়। তাহলে যে শুধুমাত্র যে অতিরিক্ত ইলেকট্রনগুলি তুমি যে ঢুকিয়েছিলে, সেই ইলেকট্রনগুলি কিন্তু এই পরিবাহীর মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসবে। এবং দেখতে পাচ্ছ যে এই পরিবাহীর মধ্যে যে এই যে অতিরিক্ত ইলেকট্রনগুলি রয়েছে, সেই অতিরিক্ত ইলেকট্রনগুলির মধ্যে একটা গভীর সংযোগ রয়েছে। এবং একটি ইলেকট্রন যেই দেখতে পেলো যে আমি পৃথিবীতে যাওয়ার আমার পথ তৈরি হয়ে গেছে, অমনি সঙ্গে সঙ্গে আর যে সমস্ত অতিরিক্ত ইলেকট্রনগুলি রয়েছে সেই ইলেকট্রনগুলি কিন্তু সঙ্গে সঙ্গে জেনে ফেলে, এবং তারাও কিন্তু এই পথ ধরে পৃথিবীতে নেমে আসে, এবং যেই নেমে এলো পরিবাহীটি আবার আধানবিহীন হয়ে পড়ল। অপরদিকে অন্তরকের ক্ষেত্রে কি ঘটনাটা হবে? যখন আমরা পরিবাহীর মাধ্যমে পৃথিবীর সাথে যোগ করব, তখন কি হবে? তখন সেক্ষেত্রে দেখবেও যে যদি এই পরিবাহীর সংযোগের কাছে যদি কোনো একটি অতিরিক্ত ইলেকট্রন থাকে, ধরো এখানে একটি পরমাণু রয়েছে এবং পরমাণুর বাইরের কক্ষপথে এই অতিরিক্ত ইলেকট্রনটি রয়েছে, সেই ইলেকট্রনটি দেখতে পাচ্ছে আমি একটি শর্টকাট দেখতে পাচ্ছি পৃথিবীতে যাওয়ার জন্য, সে কিন্তু চলে যাবে। কিন্তু অপরদিকে এই যে ইলেকট্রনগুলি যেগুলি এই নিউক্লিয়াসের সাথে আবদ্ধ, তারা কিন্তু এই পথে আর আসতে পারবে না, কারণ বহু দূর এবং তাদের মধ্যে কোনো রকম সংযোগ নেই। অর্থাৎ এই অতিরিক্ত যে ইলেকট্রনগুলি এই অন্তরকের মধ্যে, তাদের মধ্যে কোনো রকম কথাবার্তা চলে না। যেমনটি পরিবাহীর ক্ষেত্রে হচ্ছিল, সেখানে কিন্তু তারা একে অপরের সাথে কথা বলছিল এবং একসাথে বেরিয়ে পড়ছিল তারা, কিন্তু অন্তরকের ক্ষেত্রে সেটি সম্ভব নয়। এবং অন্তরককে
তুমি যদি অন্তরকের মধ্যে অবস্থিত ধরো এই অতিরিক্ত ইলেকট্রনটিকে তুমি যদি বাইরে বার করতে চাও, তাহলে এই জায়গাতে তোমাকে পৃথিবীর সাথে সংযোগ করতে হবে। আবার এইটিকে বার করতে গেলে এইখানেও পৃথিবীর সাথে সংযোগ করতে হবে, বা এইটিকে বার করতে গেলে এইখানেও তোমাকে পৃথিবীর সাথে সংযোগ করতে হবে। তাহলে অন্তরকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আমরা করলাম, সেটি হচ্ছে যে আমি যদি অন্তরককে যদি সুষমভাবে আধান দিতে চাই, তাহলে প্রত্যেকটি প্রান্ত সুষমভাবে আমাকে কিন্তু ঘষতে হবে। তাহলেই কিন্তু প্রত্যেকটি পরমাণুতে একটি করে ইলেকট্রন ঢুকে গিয়ে বসবে। তুমি অন্তরকে ধরো এই জায়গাটিতে তুমি ঘষলে, কিন্তু এই জায়গাটিতে ঘষলে না, তাহলে দেখবে এইখানে তোমার আধান তৈরি হয়েছে, কিন্তু এই জায়গায় কোনো আধান তৈরি হয়নি। আবার যখন তুমি ধরো সুষমভাবে আধান তুমি বন্টন করে দিয়েছো, বা কোনো জায়গায় তুমি আধান দিয়েছো, কোনো জায়গায় আধানবিহীন রেখেছো, সেই অবস্থায় তুমি অন্তরককেও আবার যদি পুরোপুরি আধানবিহীন করতে চাও, সেটাও কিন্তু অত্যন্ত কষ্টকর। এবং তোমাকে প্রত্যেকটি জায়গাতে কিন্তু পৃথিবীর সাথে তোমাকে সংযোগ ঘটাতে হবে। এখানে যেমন আমি চারটি সংযোগ ঘটিয়েছি পৃথিবীর সাথে, এইখানে 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 এইখানে, তো এই জায়গাতেই কিন্তু ওই অবস্থানে যে অতিরিক্ত ইলেকট্রনটি রয়েছে সেই ইলেকট্রনটি বেরোবে, কিন্তু এখানে ধরো অবস্থিত অতিরিক্ত ইলেকট্রনটি কিন্তু বেরোতে পারবে না। তাহলে অন্তরককে কিন্তু আধানবিহীন করা অত্যন্ত একটি কষ্টের কাজ, এবং তোমাকে যদি আধানবিহীন করতে হয় তাহলে অন্তরকের মানে প্রত্যেকটি জায়গাকে কিন্তু তোমাকে পৃথিবীর সাথে সংযোগ ঘটাতে হবে। তাহলে আমি যদি সংক্ষেপে বলি, তাহলে কি হবে না, পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে, অন্তরকের মধ্যে মুক্ত ইলেকট্রন নেই। পরিবাহীতে যখন অতিরিক্ত ইলেকট্রন আমরা যখন প্রবেশ করাই ঘর্ষণের মাধ্যমে বা অন্য প্রক্রিয়ার মাধ্যমে, ইলেকট্রনগুলিও মুক্ত ইলেকট্রনের মতো আচরণ করে। অন্তরকের ক্ষেত্রেও যখন আমরা অতিরিক্ত ইলেকট্রন ঢোকাই, তারা কিন্তু মুক্ত ইলেকট্রনের মতো কাজ করে না। আর তৃতীয় যে পয়েন্ট আমরা দেখলাম, সেটি হচ্ছে যে পরিবাহীকে তুমি যদি পৃথিবীর সাথে সংযোগ ঘটাও কোনো একটি প্রান্তে, তাহলে পরিবাহীটি তৎক্ষণাৎ যে সমস্ত অতিরিক্ত ইলেকট্রন ঢুকেছিল সেই অতিরিক্ত ইলেকট্রন সে কিন্তু এই পথ দিয়ে পৃথিবীতে চলে যাবে। ফলে পরিবাহীকে আধানবিহীন করা অত্যন্ত একটি সহজ কাজ। কিন্তু অন্তরকের ক্ষেত্রে আমরা এইমাত্র দেখলাম যে অন্তরককে পুরোপুরি আধান শূন্য করা, মানে একবার আধান দিয়ে সেটি হতে পারে সুষমভাবে আধান বন্টন, বা কোনো জায়গায় আধান দিলে কোনো জায়গায় আধান দিলে না, কিন্তু সমগ্রভাবে তুমি যদি আবার আধান জিরো করতে চাও পুরো পদার্থটির, সেটি কিন্তু অত্যন্ত কষ্টের কাজ হবে। তো এই হলো অতিরিক্ত ইলেকট্রনের অবস্থা পরিবাহী এবং অন্তরকের মধ্যে। কিন্তু আমরা এখনও পর্যন্ত আমাদের যে প্রশ্ন যেটিতে আমি শুরু করেছিলাম, যে যদি এই পদার্থটিতে ঋণাত্মক আধান তৈরি হয়, সেই আধানগুলি চলাফেরা করছে না এক জায়গায় স্থির রয়েছে, এর উত্তর হবে যে আধানগুলি আমাদের কাজের সূত্রে যে এইগুলোকে স্থির ধরে নিতে হবে। তার কারণ তুমি হয়তো ভাবতে পারো যে এখানে যে অতিরিক্ত আধানগুলি আমি পরিবাহীর ক্ষেত্রে দিয়েছিলাম সেইগুলি এলোমেলোভাবে চলাফেরা করছে, তাই তো। আর অন্তরকের ক্ষেত্রে তারা এলোমেলোভাবে ঘুরছে না, তারা কিন্তু যে নির্দিষ্ট কক্ষপথ ঘোরে কিন্তু গোল 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 হয়ে তারা কিন্তু ঘুরছে। তাহলে তাদের দুই ক্ষেত্রেই কিন্তু চলন রয়েছে, এখানে যেমন এলোমেলোভাবে চলছে, কিন্তু এখানে তারা ঘুরছে। কিন্তু তুমি যদি একটি ছোট যদি বক্স নাও, ধরো এই জায়গায় যদি একটি বক্স নাও, এই বক্সে তুমি যদি লক্ষ্য রাখো, তাহলে দেখবে যে যতগুলি ইলেকট্রন ঢুকছে, অতিরিক্ত ইলেকট্রন যতগুলি ঢুকছে ততগুলি অতিরিক্ত ইলেকট্রন কিন্তু বেরোচ্ছে। আবার এই ক্ষেত্রেও তুমি যদি দেখো একই ঘটনাটি তুমি দেখতে পাবে। তো হিসাব মতো এই বক্সের মধ্যে অতিরিক্ত ইলেকট্রনের মান সেটি কিন্তু একই থাকছে, এবং এই অন্তরকের ক্ষেত্রেও সেটি কিন্তু একই থাকছে। তাহলে হিসাব মতো আমাদের কাজের সূত্রে আমাদের বলতে হবে যে এই অবস্থায়, অর্থাৎ শুধুমাত্র একটি পদার্থকে ঘষে যে তার মধ্যে যে অতিরিক্ত আধান তৈরি করা হচ্ছে, সেই আধানগুলি আমাদের স্থির রয়েছে, আমাদের এটি ধরতে হবে কাজের সূত্রে। আমরা পরবর্তীতে দেখব যে যদি এই দিকে যদি একটি উচ্চ বিভব তৈরি করা হয় এবং এই দিকে যদি একটি নিম্ন বিভব তৈরি করা হয়, বিভব কী জিনিস আমরা দেখব, তখন দেখব এই অতিরিক্ত যে ইলেকট্রনগুলি রয়েছে সেই ইলেকট্রনগুলি বা অতিরিক্ত যে আধানগুলি রয়েছে সেই আধানগুলির একটি গতি সৃষ্টি হয়, এবং সেই গতির ফলে একটি কারেন্ট তৈরি হয়,
বা তড়িৎ প্রবাহ তৈরি হয়, সেগুলি আমরা আস্তে আস্তে দেখব। তো আপাতত আমাদের যে অবস্থা, যে শুধুমাত্র ঘর্ষণের ফলে যখন পশমকে আমরা প্লাস্টিক দিয়ে ঘষি বা প্লাস্টিককে পশম দিয়ে ঘষি, তখন উৎপন্ন যে অতিরিক্ত আধান, সেই আধানগুলি হিসেব মতো স্থির ধরে নিতে হবে। কারণ তুমি যদি যে কোনো একটি বক্স দেখো, যে কোনো একটি ক্ষুদ্র জায়গা দেখো পরিবাহী এবং অন্তরকের ক্ষেত্রে, তো সেই জায়গায় আধানের মানের কোনো পরিবর্তন হয় না। যদিও মুক্ত ইলেকট্রনগুলি এবং অতিরিক্ত ইলেকট্রনগুলি এলোমেলোভাবে চলাফেরা করছে পরিবাহীর ক্ষেত্রে, এবং অন্তরকের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পথে মানে গোল গোল হয়ে ঘুরছে। তো যে কোনো একটি জায়গায় তুমি দেখো, সেক্ষেত্রে দেখবে যে যতগুলি ইলেকট্রন ঢুকছে ততগুলি ইলেকট্রনই বেরোচ্ছে। এখানেও দেখবে যতগুলি ইলেকট্রন ঢুকছে ততগুলি ইলেকট্রনই বেরোচ্ছে। কারণ হচ্ছে মানে যতগুলি ঢুকছে ততগুলি বেরোচ্ছে, কারণ হচ্ছে যে এখানে কোটি 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 পরমাণু রয়েছে এবং কোটি কোটি মুক্ত ইলেকট্রন এবং অতিরিক্ত ইলেকট্রন থাকার কারণে।